আশা করি ছাত্ররা তোমরা ভালো আছো। তো তোমাদের দুদিন আগে একটা আমি ভিডিও পোস্ট করেছিলাম যে কলেজে কোন পোর্টালে ভর্তি হতে হবে, কিভাবে ভর্তি হতে হবে। তো আগের দিনের ভিডিও থেকে আমি ইম্পর্টেন্ট দু একটা তথ্য আজকেও বলছি। দেখো, তোমরা যারা এই বছর ফার্স্ট সেমিস্টারে ভর্তি হবে তাদেরকে বলছি, তোমাদের 24 তারিখে ফর্ম ফিল আপ শুরু হবে বলেছিলাম। কত তারিখ পর্যন্ত চলবে? 7 তারিখ পর্যন্ত চলবে, 7ই জুলাই। তাহলে 24শে জুন থেকে শুরু হচ্ছে, 7ই জুলাই পর্যন্ত চলছে। তোমাদের ফার্স্ট যে মেরিট লিস্ট, সেই মেরিট লিস্টটা 12 তারিখে, 12ই জুলাই কিন্তু তোমাদের বের হবে। আমি কি বলেছিলাম, মেরিট লিস্ট কিন্তু এক একটা কলেজে এক এক রকম নিয়ম থাকে। মানে ধরো তুমি বর্ধমান কলেজে ফর্ম ফিল আপ করলে, তুমি ধরো দেখা গেল বিবেকানন্দ যে কলেজ আছে সেখানে ফর্ম ফিল আপ করলে, বা মেরাথা উমেন্স কলেজে ফর্ম ফিল আপ করলে, তাহলে প্রত্যেকটা কলেজে কিন্তু আলাদা আলাদা রুলস। সব কলেজে কিন্তু একইভাবে এই মেরিট লিস্ট কিন্তু তৈরি করা হয় না। তবে এই বছর যেটা মেন বিষয় সেটা কি বলেছিলাম, যে একটা মাত্র ফর্ম ফিল আপের সাহায্যে তোমরা 16টা ইউনিভার্সিটি চয়েস করতে পারবে। প্রায় 461টার উপরে কলেজ, বুঝতে পেরেছো? মানে একটা ফর্ম ফিল আপ করলে তোমাদের প্রত্যেকটা ইউনিভার্সিটি কভার হবে, প্রত্যেকটা কলেজ কভার হবে, বা তুমি যে সাবজেক্ট নিতে চাও সেই সাবজেক্টও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, যেটা তোমাদের এই বছর সব থেকে বড় সুবিধা। তো দেখো, এই যে ডেট গুলো বা এই যে আমি যে কথাগুলো বলছি, এগুলো ম্যাক্সিমাম কিন্তু তোমরা চ্যানেলে কিন্তু পেয়ে যাবে, ইউটিউব চ্যানেলে তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে। তবে তোমাদের যেটা সব থেকে বড় সমস্যা হবে, দেখো, তোমরা বেশিরভাগ ছেলেমেয়েরাই এই ন্যাশনাল এডুকেশন পলিসি, এই যে আমি কথাটা লিখলাম, এই ন্যাশনাল এডুকেশন পলিসি সিস্টেমটা কিন্তু তোমরা জানো না। কারণ এটা কিন্তু আগের বছর, মানে এই বছর যারা পড়াশোনা করছে, মানে 2023 আর 2024, এই যে ব্যাচটা, এই ব্যাচে কিন্তু প্রথম এই যে সিস্টেমটা এটা চালু হচ্ছে। তাহলে এই ডেট গুলো কিন্তু তোমরা ফোন খুললে অ্যাভেলেবেল পেয়ে যাবে, কিন্তু তোমরা যেটা বুঝতে পারবে না, কারণ তোমরা সদ্য উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে ফার্স্ট ইয়ারে উঠছো, তাহলে তোমরা যেটা বুঝতে পারবে না সেটা হচ্ছে কি, যে এই ন্যাশনাল এডুকেশন পলিসি তে আমরা কিভাবে ফর্ম ফিল আপ করবো, তারপরে কি আমরা কিভাবে সাবজেক্ট নেব। তো আমরা এবার আলোচনা করব যে যারা তোমরা 24 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু করবে, তারা কিভাবে সাবজেক্ট চয়েস করবে, কোন সাবজেক্ট চয়েস করবে, কোন সাবজেক্টগুলো পড়ার সুবিধা, কোন সাবজেক্টগুলো একটু কঠিন, আমি সেগুলো তোমাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করছি। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তোমরা। আচ্ছা দেখো, তাহলে তোমাদেরকে যে ম্যানুয়াল পোর্টালটার কথা বলেছিলাম, দেখো এখানে তোমাদেরকে একটা ডেমো দেওয়া আছে, যেটা আমি আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি, তাই ডিটেলসে যাব না। এটা তোমাদেরকে শুধু দেখিয়ে দিই, তোমরা এখনো যারা যারা ধরো কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে স্টেপ বাই স্টেপ ধরো জানো না, তারা কি করবে, এই এই ফাইলটা কিন্তু দেখতে পারে। এখানে দেখো প্রায় 81টা পেজ আছে, সবগুলো তো দেখানো সম্ভব না। তো প্রথমে এক একটা ধাপে ধাপে দেখায়। প্রথম কি বলেছিলাম, তোমাদেরকে কিন্তু যেহেতু তোমরা উচ্চ মাধ্যমিক থেকে কলেজে ফার্স্ট যাচ্ছ, তাই তোমাদেরকে প্রথমে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে। আচ্ছা, আর একটা কথা দেখে, এখানে ওয়েবসাইটটা দেখো দেওয়া আছে, একটু আমি বড় করে জুম করে দেখাচ্ছি, www.wb.gov.in। এখানে গিয়েও কিন্তু তোমরা এখানে গিয়ে কিন্তু তোমরা রেজিস্টার করে নিতে পারো। রেজিস্টার করবার পরে এক একটা করে পেজে কিন্তু তোমাদের দেখানো আছে, একটা ডেমো কপি দেওয়া আছে। দেখো কি করে ফর্ম ফিল আপ করতে হবে, কোথায় তুমি লগ ইন করবে, কলেজ কিভাবে চয়েস করবে, সাবজেক্ট কিভাবে চয়েস করবে, তোমার ডিটেলস কিভাবে দেবে, এইভাবে মোটামুটি 81টা পেজ। কোন কলেজে, কোন কোন কলেজে তোমরা অ্যাপ্লাই করবে, তারপর ধরো তুমি কোন সাবজেক্ট অ্যাপ্লাই করবে, তারপর তোমাদের এখানে আপলোড করতে হবে কি কি, মাধ্যমিক পাশের যে রেজাল্ট, অ্যাডমিট কার্ড, উচ্চ মাধ্যমিক পাশের যে রেজাল্ট, অ্যাডমিট কার্ড, বা তোমার যদি কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে সেগুলো কিন্তু সব কিন্তু এই পেজে কিন্তু আপলোড করতে হবে। এইবার আমি আসল যেটা বোঝাবো বা বলবো সেটা হচ্ছে, যে তোমরা যে সাবজেক্ট চয়েস করছো, তো সেটা কিভাবে চয়েস করবে, তো সেটা এবার বিস্তারিত আলোচনা করব। চলো সামনের দিকে। দেখো, তোমাদের সব থেকে বেশি যেটা নজর দিতে হবে সেটা কি বললাম, ন্যাশনাল এডুকেশন পলিসি, যেটা কিন্তু তোমরা অনেকেই জানো না, এটা কিন্তু তোমাদের কাছে একটা নতুন শব্দ। দেখো, তাহলে আমি উপরে লিখেছি, দেখো ন্যাশনাল এডুকেশন পলিসি, এটাকে ভালো বুঝতে হবে। এই সিস্টেমটা কিন্তু জাস্ট আগের বছর থেকে চালু হয়েছে, এটাকে শর্টকাটে কিন্তু ন্যাশনাল এডুকেশন পলিসি, NEP বলা হয়। তো দেখো তোমরা ছাত্ররা, তোমরা আগে যারা পড়াশোনা করতো তাদের কাছে তোমরা শুনবে যে পাস আর অনার্স, এই দুটো ব্যাপার কিন্তু তোমরা শুনবে। কিন্তু দেখো এখন এই পাস বা অনার্স এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। এখন এটাকে দুটো কথা বলা হয়, একটা হচ্ছে মেজর আর একটা হচ্ছে মাইনর। আর তোমরা এটাও শুনবে যে এখন পড়াশোনা 1 বছর, 2 বছর, 3 বছর অথবা 4 বছর। মানে তুমি 1 বছর পড়াশোনা করে কলেজ ছেড়ে দিতে পারো, তাহলে তুমি সার্টিফিকেট পাবে। 2 বছর যদি পড়াশোনা করে ছেড়ে দাও, তাহলে তোমরা এখানে কিন্তু ডিপ্লোমা সার্টিফিকেট পাবে। 3 বছর করে যদি ছেড়ে দাও, তাহলে কিন্তু তোমরা গ্রাজুয়েশন সার্টিফিকেট পাবে। আর 4 বছর যদি তোমরা কলেজে পড়াশোনা করো, তাহলে এখানে তোমরা গ্রাজুয়েশন প্লাস হচ্ছে রিসার্চ, তোমরা এই সার্টিফিকেটটা পাবে। এখানে তোমাদের কি নতুন করে কিন্তু MA করতে হবে না, MA বা MSc। মানে যারা ধরো আর্টসে পড়ো, যারা আর্টসে পড়ো তাদের ক্ষেত্রে কি হয়,
বিএ পড়তে হয় প্রথমে, মানে কলেজে বিএ পড়াশোনা করতে হয়, তারপর এমএ করতে হয়। তো এখানে দেখো তোমরা এই বিএ আর হচ্ছে এমএ এই দুটো আলাদা করে পড়বার কিন্তু কোনো দরকার নেই। তোমরা কিন্তু এখানে ডাইরেক্ট 4 বছর যদি পড়াশোনা করো তাহলে তোমাদের এই কলেজ প্লাস ইউনিভার্সিটি দুটোই কিন্তু কমপ্লিট হবে। তাহলে তোমরা যে সমস্যায় যেটা পড়বে সেটা হচ্ছে সাবজেক্ট চয়েস নিয়ে। দেখো তাহলে ফার্স্ট ইয়ারে কিন্তু পাস অনার্স বলে আর কিছু থাকলো না, এখানে মেজর আর মাইনর। এখানে আমি লিখেছি দেখো HCC, এই কথাটা মানে তোমরা যদি কেউ অনার্স নিয়ে পড়াশোনা করো, মানে এই যে তোমরা যদি পুরনো অনার্স যদি ভাবো আর কি, যে আমি দেখা গেল কোনো একটা সাবজেক্টে অনার্স নেবো, সেটা হিস্ট্রি হোক জিওগ্রাফি হোক, তাহলে তোমাদের কিন্তু প্রথমে কিন্তু এই অনার্স এর একটা পেপার যেটা পড়ো তোমরা, সেটা কিন্তু মেজর হিসেবে থাকবে, মানে তোমাদের প্রধান সাবজেক্ট। আর একটা কি থাকবে, সেকেন্ডে থাকবে হচ্ছে মাইনর। দেখো আমি এই জন্য একে লিখেছি মেজর আর 2 নম্বর লিখেছি দেখো মাইনর। হ্যাঁ, তবে হ্যাঁ যারা পাশে পড়বে, মানে যারা পাস ভাবছো আর কি, তাদের ক্ষেত্রে বলবো তাদের কিন্তু এই দুটো সাবজেক্ট নিতেই হবে, একটা মেজর আর একটা মাইনর। আমি উদাহরণ হিসেবে ধরে নিলাম যে তুমি ইতিহাসটা এখানে রাখলে হিস্ট্রি, তাহলে তোমার হিস্ট্রি এখানে হয়ে গেল কিন্তু তোমাদের হচ্ছে মেজর সাবজেক্ট। মাইনর আমি ধরলাম রাষ্ট্রবিজ্ঞান মানে পলিটিক্যাল সায়েন্স, তাহলে এই দুটো পেপার কিন্তু তোমাকে ফার্স্ট কিন্তু নিতে হচ্ছে। এবার আমি দেখো কিভাবে লিঙ্কটা করছি। এই যে তোমরা যে মেজর যে সাবজেক্টটা নেবে, এই সাবজেক্টটার একটা হুবহু মানে সেম সাবজেক্ট, ঠিক আছে, ওর কাছাকাছি সাবজেক্ট বা ওই ধরনের একটা সাবজেক্ট কিন্তু তোমার এখানে থাকবে, যেটা হচ্ছে স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স। ঠিক আছে, এটা কম্পিউটার বেসিক এখানে লেখার কারণ, এটা হচ্ছে একটা জিওগ্রাফি সিলেবাস আমি তুলে উদাহরণ দিচ্ছি, কারণ এখানে যে অনার্সে জিওগ্রাফি নিয়েছিল তার কম্পিউটার বেসিক একটা কোর্স কিন্তু এখানে দেওয়া ছিল। তো তোমাদের ক্ষেত্রে তোমরা যদি হিস্ট্রি নাও তাহলে এখানেও কিন্তু এটা কিন্তু হিস্ট্রির উপর ডিপেন্ড করে কিন্তু একটা সাবজেক্ট হবে। বা তোমার মেজর সাবজেক্ট যদি তুমি ম্যাথ মানে অঙ্ক নাও, তাহলে তোমাকেও কিন্তু এখানে এই সাবজেক্টটা কিন্তু এখানে কিন্তু ম্যাথ হিসেবে চলে আসবে। মানে এখানে যেটা তুমি চয়েস করবে সেই রিলেটেড সাবজেক্ট কিন্তু এখানে একটা আসবে। তাহলে একটা মেজর চয়েস করতে হবে, একটা মাইনর চয়েস করতে হবে, এটা অটোমেটিক চয়েস হবে। এবার দেখো এই যে মাল্টি ডিসিপ্লিনারি সাবজেক্ট যেটা দেওয়া আছে দেখো, বা কোর্স যেটা দেওয়া আছে, এখানে একটা ব্যাপার আছে, এটাতে একটু ইন্টারেস্টিং ব্যাপার আছে। ব্যাপারটা কিরকম, ধরো তুমি আর্টসের স্টুডেন্ট, তাহলে তোমাকে কিন্তু এবার একটু সায়েন্স কোয়ালিটির স্টুডেন্ট নিতে হবে। হ্যাঁ, তবে এখানে চিন্তা করার বিষয় নেই যে তোমাকে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এইরকম দেবে তা নয়। তুমি দেখা গেল যে পরিবেশ বিদ্যা যে আছে, পরিবেশ বিদ্যা তুমি সেটাও নিতে পারো। এখানে কিন্তু তোমাকে একটা অন্যরকম সাবজেক্ট চয়েস করতেই হবে। যদি তুমি দেখা গেল ম্যাথের স্টুডেন্ট হও, সায়েন্সের স্টুডেন্ট হও, তাহলে দেখা গেল তোমাকে ওই ইতিহাস রিলেটেড একটা সাবজেক্ট নিতে হতে পারে। তাহলে এরকম একটা চয়েস কিন্তু তোমাকে এখানে কিন্তু আইডিসি তে কিন্তু করতে হবে। তাহলে এই শব্দগুলো কিন্তু তোমরা পরিচিত হও, HCC, মাইনর, আইডিসি, SEC। আর যারা বিশেষ করে বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে পড়বে তাদের এই পেপারটা থাকবে AEC, এটা কিন্তু সবার ক্ষেত্রে কমন, এটা তোমাদের সবার ফার্স্ট সেমিস্টারে কিন্তু বাংলাই থাকবে। আর শেষে দেখো CVAC, এটা যে লিখেছি এটা হচ্ছে দেখো কমন ভ্যালু এডেড কোর্স, এটা দেখো কমন ভ্যালু এডেড কোর্স। এটা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু তোমাদের ENVS থাকে, মানে পরিবেশ বিদ্যার উপরে যে সাবজেক্টটা থাকে এটাই থাকে। এখানে তোমাদের MCQ কোশ্চেন থাকবে, প্রজেক্ট করতে হবে, এটা কোনো চাপের বিষয় নয়। তাহলে তোমাদের যেটা মেন ফর্ম ফিল আপ করার সময় যেটা সব থেকে সমস্যা হবে, যে সাবজেক্ট আমি কি চয়েস করব, তখন কিন্তু এই মেজর আর এই মাইনর এই দুটো সাবজেক্টের উপরে কিন্তু বেশি নজর দিতে হবে। এই দুটো সাবজেক্ট কিন্তু তোমরা বুঝে শুনে অ্যাপ্লাই করবে, নাহলে পরে দেখা গেল তোমাদের কিন্তু অসুবিধায় পড়তে হবে। তোমরা সেই দুটো সাবজেক্ট চয়েস করবে যে দুটো সাবজেক্ট তোমাদের কাছে সোজা লাগে, কারণ এটাই কিন্তু তোমাকে 3 বছর ধরে পড়তে হবে। আর যারা 4 বছর ধরে পড়াশোনা করবে তাদের তো যে মেজর থাকবে সেটা নিয়ে করতে হবে। তাহলে তোমাদের এই যে মেজর আর মাইনর এই কথা দুটো তোমরা ব্রেনের মধ্যে গেঁথে নাও, কারণ এই দুটো সাবজেক্ট যেমন চয়েস করবে ভবিষ্যতে কিন্তু পড়াশোনা তেমনই হবে। আর আরেকটা কথা বলে রাখি, যে উচ্চ মাধ্যমিক লেভেলে নম্বর দেখে যদি তুমি সাবজেক্ট চয়েস করো তাহলে কিন্তু সব থেকে ভুল হবে। তাহলে তোমাকে যেটা মাথায় রাখতে হবে সেটা কি রাখতে হবে, তুমি যে দুটো সাবজেক্ট সব থেকে সোজা মনে করবে, যে দুটো সাবজেক্ট তোমার সব থেকে সোজা লাগবে মানে পড়তে ইজি মনে হয়, তাহলে সেই দুটো সাবজেক্ট কিন্তু চয়েস করবে। তাহলে যারা পাশে পড়বে তাদেরও একটা থাকবে হচ্ছে মেজর, একটা থাকবে হচ্ছে মাইনর। আর যারা অনার্স ভাবছো আর কি পড়াশোনাটাকে এখনো, তাদের ক্ষেত্রেও কিন্তু একটা মেজর আর একটা কিন্তু মাইনর। যাই হোক, এইবার আমরা এই যে সাবজেক্টগুলো, এই সাবজেক্টগুলো কোথায় কত নম্বর আছে, কোথায় কিভাবে পরীক্ষা দিতে হবে, কি করে পড়াশোনা করতে হবে, কোন বই পড়লে ভালো হবে, সবকিছু নিয়ে কিন্তু আমরা পরের ভিডিওতে আসবো। আর ভিডিও যারা দেখছো তাদেরকে বলবো, যারা চ্যানেলে নতুন এসছো তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করবে, কারণ তোমাদের যদি আমরা সাপোর্ট পাই তাহলে কিন্তু আমাদের গাইড করতে আরো বেশি ভালো লাগবে। তো আমরা নেক্সট আরেকটা ভিডিওর জন্য অপেক্ষায় রইলাম। সকলকে থ্যাংক ইউ।